এপিলেপ্সি বা যাকে আমরা অনেকে মৃগী রোগ বা খিঁচুনি বলি, এটা এমন একটা অবস্থা যা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন, অনেক ভুল ধারণা কাজ করে। কিন্তু এর সঠিক চিকিৎসা ঠিক কিভাবে করা হয়? চলুন আজ আমরা নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ মুখার্জির পরামর্শের উপর ভিত্তি করে জেনে নিই কিভাবে এই রোগটিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো চলুন দেখে নিই আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বুঝব এপিলেপ্সি জিনিসটা ঠিক কী। তারপর এর চিকিৎসার মূল স্তম্ভ মানে ওষুধপত্র নিয়ে জানব। এরপর দেখব যখন সাধারণ চিকিৎসায় কাজ হয় না তখন কি করার আছে, এমনকি সার্জারির মতো বিকল্পগুলো খতিয়ে দেখব। আর সবশেষে রোগীর দৈনন্দিন জীবনযাত্রার ভূমিকা নিয়েও আলোচনা করব। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। যে কোনো সমস্যার মোকাবেলা করার আগে তাকে তো ভালোভাবে চিনতে হবে, তাই না? তো আমাদের প্রথম প্রশ্ন হলো, এপিলেপসি আসলে কি? খুব সহজ করে বললে এপিলেপ্সি হলো আমাদের ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির একটা সমস্যা। আমাদের ব্রেন তো কোটি কোটি নিউরনের মাধ্যমে একে অপরের সাথে সিগন্যাল আদান প্রদান করে। যখন এই সিগন্যালিং সিস্টেমে হঠাৎ করে একটা অস্বাভাবিক ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয়, তখনই খিঁচুনি হতে পারে। আর এটাই হলো এপিলেপ্সির মূল কারণ। তবে এখানে সবচেয়ে বড় আশার কথা কি জানেন? সঠিক ওষুধ আর ঠিকঠাক ম্যানেজমেন্টের মাধ্যমে বেশিরভাগ রোগী কিন্তু সম্পূর্ণ খিঁচুনিমুক্ত একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তার মানে এই রোগটাকে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটাকে সঠিকভাবে মোকাবিলা করতে হবে। আর যখনই নিয়ন্ত্রণের কথা আসে, তখন চিকিৎসার সবচেয়ে বড় আর প্রথম ধাপই হল ওষুধ। আসুন এই খিঁচুনি রোধী ওষুধগুলো কিভাবে কাজ করে আর কি কি বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে সেটা একটু জেনে নিই। দেখুন, এপিলেপ্সি কন্ট্রোলের মূল চাবিকাঠিটাই হলো নিয়ম মেনে চলা। মানে ডাক্তারের পরামর্শ মতো প্রতিদিন ঠিক সময়ে ওষুধটা খেতেই হবে, একদিনও বাদ দেওয়া চলবে না। কারণ একটা ডোজ মিস হওয়া মানেই কিন্তু ব্রেনের সেই স্টেবিলিটিটা নষ্ট হয়ে যাওয়া, যা আবার খিঁচুনির ঝুঁকি বাড়িয়ে দেয়। এখানে দেখুন কিছু খুব কমন ওষুধের নাম দেওয়া আছে। খেয়াল করার মতো বিষয় হলো এক একটা ওষুধ কিন্তু এক এক ধরনের এপিলেপসির জন্য। যেমন ধরুন, সোডিয়াম ভ্যালপ্রোয়েট জেনারেলাইজড এপিলেপসিতে খুব ভালো কাজ করে, কিন্তু এর কিছু সাইড এফেক্টও থাকতে পারে, যেমন ওজন বেড়ে যাওয়া বা চুল পড়া। এজন্যই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো ওষুধ বাছাবাছি করাটা একদমই ঠিক না। ওষুধের তালিকা কিন্তু এখানেই শেষ নয়, আরও অনেক অপশন আছে। আর এটাই প্রমাণ করে যে চিকিৎসাটা কতটা পার্সোনালাইজড হতে পারে। মানে আপনার জন্য যেটা সঠিক সেটা হয়তো অন্য কারোর জন্য নয়। ফোকাল এপিলেপসির জন্য হয়তো কার্বামাজেপিন দেওয়া হবে, আবার কখনো কখনো একটা ওষুধের সাথে সাপোর্টিভ হিসেবে আরও একটা ওষুধ যোগ করা হয়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যদি ওষুধ খাওয়ার পরেও খিঁচুনি পুরোপুরি না থামে, তখন কি হবে? এটা কিন্তু একটা বাস্তব পরিস্থিতি, আর এর জন্য নির্দিষ্ট রাস্তা আছে। চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু প্রায়ই ওঠে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি দুটো সঠিক ঔষধ ঠিকঠাক মতো ব্যবহার করার পরেও কাজ না হয়, তাহলে কি করণীয়? তখন আমরা কোন দিকে এগোব? এই কন্ডিশনটাকে ডাক্তাররা বলেন ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি। নামটা শুনে ঘাবড়ানোর কিছু নেই। এর মানে একদমই এটা নয় যে সব চিকিৎসার রাস্তা বন্ধ। এর মানে শুধু এটাই যে এবার আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে, আর ওষুধের বাইরেও কিছু সমাধানের দিকে তাকাতে হবে। আর এই অন্যভাবে ভাবার জন্যই কিছু ডিটেইলড টেস্ট করা হয়, যেমন ধরুন ভিডিও ইইজি বা স্পেশাল এমআরআই, যাকে এপিলেপসি প্রটোকল বলা হয়। এগুলোর মাধ্যমে ডাক্তাররা ঠিক গোয়েন্দার মতো খুঁজে বের করার চেষ্টা করেন যে ব্রেনের ঠিক কোন জায়গা থেকে সমস্যাটা শুরু হচ্ছে। এই ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসির ক্ষেত্রে একটা খুব কার্যকরী চিকিৎসা হল সার্জারি। এখন সার্জারির নাম শুনলেই অনেকে একটু ভয় পেয়ে যান, তাই না? কিন্তু বাস্তবতাটা কি? এটা কি সত্যি ভয়ের? প্রথমেই বলি, এখনকার দিনে এপিলেপসি সার্জারি কিন্তু একটা খুবই নিরাপদ পদ্ধতি। টেকনোলজি এখন এতটাই এগিয়ে গেছে যে এটা আমাদের দেশে খুব সফলভাবে আর নিয়মিতই করা হচ্ছে। তাই এই নিয়ে পুরনো ভয়গুলো আঁকড়ে ধরে রাখার কোনো মানে হয় না। আর এর সাকসেস রেট দেখুন, 60 থেকে 80%। মানে ঠিকঠাকভাবে যাদের সার্জারির জন্য বেছে নেওয়া হয়, তাদের মধ্যে 10 জনের মধ্যে 6 থেকে 8 জনই পুরোপুরি খিঁচুনিমুক্ত একটা নতুন জীবন ফিরে পান। ভাবা যায়? এটা শুধু একটা সংখ্যা নয়, এটা অনেকের জন্য জীবনের একটা টার্নিং পয়েন্ট। অবশ্যই সার্জারি সবার জন্য নয়, এটা বিশেষ করে তাদের জন্য খুব ভালো কাজ করে যাদের ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি আছে আর টেস্ট করে ব্রেনের কোনো একটা নির্দিষ্ট জায়গা সমস্যাটা ধরা পড়েছে। যেমন ধরুন মেসিয়াল টেম্পোরাল স্ক্লেরোসিস বা ফোকাল কর্টিক্যাল ডিসপ্লেসিয়া। তাই সার্জারিকে কিন্তু শেষ চেষ্টা হিসেবে দেখলে চলবে না।
বরং এটাকে সঠিক সময়ে নেওয়া একটা খুব কার্যকরী পদক্ষেপ হিসেবে দেখতে হবে। যত তাড়াতাড়ি এর কথা ভাবা যাবে, ফলাফলও তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। ওষুধ আর সার্জারি তো গেল, কিন্তু এর বাইরেও রোগীর নিজের হাতেও কিন্তু অনেক কিছু থাকে। মানে রোজকার জীবনযাত্রার কিছু ছোটখাটো পরিবর্তনও চিকিৎসার উপর দারুণ প্রভাব ফেলে। যেমন ধরুন, নিয়ম করে ওষুধ খাওয়াটা তো মাস্ট, তার সাথে সাথে রোজ রাতে ঠিকমতো ঘুমানো, টেনশন একটু কম করা, অ্যালকোহল অ্যাভয়েড করা বা অনেকক্ষণ খালি পেটে না থাকা, এই সব সাধারণ জিনিসগুলোও কিন্তু খিঁচুনির অ্যাটাক আটকানোর জন্য ম্যাজিকের মতো কাজ করে। বিশেষ করে মহিলাদের জন্য একটা খুব জরুরি কথা, যদি প্রেগন্যান্সির প্ল্যানিং থাকে তাহলে কিন্তু অবশ্যই আগে থেকে ডাক্তারকে জানাতে হবে, কারণ কিছু ওষুধ বাচ্চার জন্য সেফ নাও হতে পারে। আগে থেকে জানালে ডাক্তার সেই অনুযায়ী সেফ ওষুধ দিয়ে দেন, যাতে মা ও শিশু দুজনেই সুস্থ থাকে। আর একটা কথা মনে রাখবেন, ডাক্তারের সাথে সবসময় খোলাখুলি কথা বলবেন। ধরুন, খিঁচুনির পর যদি দেখেন যে কনফিউশন কাটছে না বা অন্য কোনো নতুন সমস্যা হচ্ছে, একদম দেরি না করে আপনার নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন। কোনো কিছুই চেপে রাখা উচিত নয়। তো শেষ কথা এটাই, এপিলেপসিকে ভয় পাওয়ার কিছু নেই। সঠিক চিকিৎসা আর সচেতনতার মাধ্যমে এটাকে পুরোপুরি কন্ট্রোলে রাখা সম্ভব। আর এই সব কিছু জানার পর আমরা কি এপিলেপসিকে একটা ভয়ঙ্কর রোগ না ভেবে বরং একটা ম্যানেজ করার মতো চ্যালেঞ্জ হিসেবে দেখতে পারি না?